আমরা শুরু করলাম রুই মাছ। রুই মাছের প্রথমে ভূমিকা পার্টটা আমরা পড়ব, কারণ এখানে কার্প জাতীয় মাছ মেজর কার্প এবং মাইনর কার্প সম্পর্কে জানতে হবে, এবং এরপরে আমরা দেখব এর ক্লাসিফিকেশন। ওকে, সো সবার আগে আমরা চলে আসি কার্প। কার্প শব্দের অর্থ ফিশ, বাট অবশ্যই এটাকে ফ্রেশ ওয়াটার ফিশ হইতে হবে। ফ্রেশ ওয়াটার ফিশ মানে স্বাদু পানির মাছ হইতে হবে। ওকে, তো কার্প জাতীয় মাছের কিছুকে বলা হয় মেজর কার্প, আর কিছুকে বলা হয় মাইনর কার্প। বুঝতেই পারছেন, মেজর কার্প বলতে যেগুলো বড় গুরুত্বপূর্ণ এগুলা, মাইনর কার্প বলতে যেগুলো আকারে ছোট এবং ততটা গুরুত্বপূর্ণ নয় সেগুলা। মেজর কার্প বলতে বোঝায় যেগুলোর আকার বড়, যাদের আকার বড় তাদের কিন্তু দ্রুত বৃদ্ধি ঘটে, রাইট? বৃদ্ধি দ্রুত ঘটে, এবং দ্রুত যদি বৃদ্ধি হয়, আকার যদি বড় হয়, তাদের দাম বেশি হবে, দাম বেশি। ওকে, সো দে আর মেজর কাপ। যেমন এক্সাম্পল, আমাদের এখানে আছে রুই। রুইয়ের সাথে সবসময় কাতলা নামটা চলে আসে, কাতলা আসলে মৃগেল নামটা চলে আসে, এবং আরেকটা নাম চলে আসে কালীবাউস। ওকে, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এগুলো হচ্ছে মেজর কাপ। আকারও বড়, দ্রুত বাড়ে, এই জন্য দাম বেশি বাজারে, রাইট? ওকে, মাইনর কাপ বলতে জাস্ট উল্টা, ছোট, এদের বৃদ্ধি স্লো মানে মন্থর বৃদ্ধি, এবং দাম বাজারে তুলনামূলক কম। এদের উদাহরণ যেমন বাটা মাছ। কি মাছ? বাটা মাছ। ঘনিয়া মাছ, বাটা, ঘনিয়া এগুলো হচ্ছে আকারে ছোট হয় কিন্তু, এবং বাজারে এদের তুলনায় ওদের দাম কম থাকে, এই জন্য ওরা মাইনর কার্প। ওকে, হোয়াট ইজ কার্প? কার্প মিনস হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশ, ফিশ বাট ফ্রেশ ওয়াটার ফিশ। ওকে, সো এখন আমরা চলে আসি ক্লাসিফিকেশনে। সো ক্লাসিফিকেশনটা বেশ সহজ, আপনাকে কিন্তু ট্রিক ফলো করতে হবে। এখানে প্রথমে আপনাকে ট্রিক ফলো করতে হবে। প্রথমে এইটা কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, যেহেতু এটা একটা প্রাণী। দেন আপনাকে চলে আসতে হবে সায়েন্টিফিক নামে, লেবিও রোহিটা। ওকে, আপনি ফিল আপ করলেন। আপনি জানেন জেনাসটাতে শুধু এই ফার্স্ট পার্টটা দিলেই হয়, তাই না? এই ফার্স্ট পার্টটা লেবিও। তাহলে দেখেন আমরা অলরেডি 3টা ফিল আপ করেছি। ফাইলামে চলে আসি। মাছ হচ্ছে করডাটা, যেহেতু মেরুদণ্ড আছে, করডাটা। এবং করডাটা পড়ার সময় কিন্তু আমরা কি পড়ি? মেরুদণ্ড যেহেতু আছে এই জন্য ভার্টিব্রাটা, রাইট? করডাটার ভার্টিব্রাটা। এবং আমরা যখন ভার্টিব্রাটা পড়ছি তখন আমরা দেখেছি এটা ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। তার মানে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম হবে এই দুইটা নিয়ে। ওকে, দুইটা নিয়ে আমাদের প্রবলেম হবে। তাহলে আমি আরেকবার বলছি, সায়েন্টিফিক নেম লিখবেন, জেনাস বের হয়ে আসবে। দেন হচ্ছে কিংডম লিখবেন, আর ফাইলাম তো আপনার পক্ষে খুবই সহজ। আর আমরা করডাটা যখন পড়ি তখন তো আমরা ইউরোসেফালো এবং ভার্টিব্রাটা পড়ি। ডেফিনেটলি দিস ইজ ভার্টিব্রাটা। আবার ভার্টিব্রাটা যেহেতু আমরা পড়ছি, সো আমরা জানি এটা অ্যাক্টিনোপটেরিজি ক্লাসের। মাঝখানের দুইটাতে প্রবলেম, এই দুইটা মনে রাখা কিন্তু খুব সহজ। এভাবে মনে রাখবেন, সাইপার সাইপার লাভে লাভে রহিল। আমি যেভাবে মনে রাখি, সাইপার সাইপার লাভে লাভে রহিল। তাহলে সাইপার সাইপার কি? এটা হচ্ছে সাইপ্রিনি ফর্মস। ওকে, তাহলে আমরা পেলাম সাইপ্রিনি ফর্মস, সাইপার সাইপার লাভে লাভে রহিল। ওকে, সাইপ্রিনি ফর্মস যদি এটা হয় বা সাইপ্রিনি ফর্মেস যদি হয়ে যায়, তাহলে এইটাও সেম জিনিস। এটা হচ্ছে সাইপ্রিনি ডা। তো কেমনে মনে রাখবেন? মনে রাখবেন এটা হচ্ছে আগে বড়টা হবে, নিচে ছোটটা হবে। সাইপ্রিনি ফরমেস নামটা বেশ বড়, তারপর ছোট। ওকে, যে কোনো বিষয়ে দেখবেন যে যারা একটু দায়িত্ব, তাদের এক্সপেরিয়েন্স আছে, যারা বড় তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে সাইপ্রিনি ফরমেস, দেন হচ্ছে সাইপ্রিনিডা। সো আমরা মোটামুটি ক্লাসিফিকেশন কিন্তু শেষ করে ফেলেছি। ওকে, এখন আমরা ক্লাসিফিকেশনগুলোকে এক্সপ্লেনেশন করব, কারণ এটা পরীক্ষায় আসবে। ক্লাসিফিকেশনটাকে আমরা কি করব? এক্সপ্লেইন করব। খুব সহজ। এটা এনিমেল, এই জন্য এখানে এনিমেলিয়াতে আছে। এনিমেলের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আপনারা জানেন। করডাটায় চলে আসি। করডাটার কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে লার্ভা দশায় নটোকট থাকে।
লার্ভা দশায় নটোকর্ড থাকে। তো লার্ভাটাকে আমরা কি করব, ভ্রূণ করব। তাহলে যে সকল প্রাণীর ভ্রূণ দশায় নটোকর্ড থাকে তাদেরকে বলা হয় কর্ডাটা। ভ্রূণ দশা বলতে বোঝায় শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের পর 1 থেকে 8 সপ্তাহ, এইটা হচ্ছে ভ্রূণ দশা। 8 সপ্তাহ পার হয়ে গেলে আর ভ্রূণ বলা হয় না, ওইটাকে ইমব্রায়ো বা ভ্রূণ বলা হয় না, ওইটাকে বলা হয় ফিটাস। তাহলে 1 থেকে 8 সপ্তাহকে আমরা ভ্রূণ বা এমব্রায়ো বলি, 8 সপ্তাহ পার হয়ে গেলে বলি ফিটাস। তো দেখেন 1 থেকে 8 সপ্তাহ বা এমব্রায়ো দশায় এদের কি থাকবে, নটোকর্ড থাকবে। ওকে, তাহলে তারপরেরটাতে চলে আসি ভার্টিব্রাটা। তাহলে এটাতে আমরা কি লিখবো, এদের যে নটোকর্ডটা ছিল, নটোকর্ডটার পাশে বা চারপাশে মেরুদণ্ড তৈরি হয়। দ্যাট মিনস হচ্ছে নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ওকে, তাহলে আমরা ভার্টিব্রাটাও শিখে ফেলেছি। দেন আমরা চলে আসবো অ্যাক্টিনোপটেরিজি। এটা কিন্তু আমি আপনাদের পড়িয়েছিলাম। দেখেন এখানে অ্যাক্টিন আছে আর টেরন আছে। তো আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি। অ্যাক্টিন শব্দের অর্থ হচ্ছে রশ্মি। অ্যাক্টিন মানে হচ্ছে সুতা, সুতা মানে তো রশ্মি, তাই না? এই যে দেখেন আলো, এগুলোর নাম হচ্ছে রশ্মি বা রে। রেগুলা কি সুতার মতো না? ইয়েস, তাহলে অ্যাক্টিন মানে হচ্ছে সুতা বা রশ্মি। টেরন, আমরা টেরন সম্পর্কে জানি, টেরিডোফাইটা, টেরিডোফাইটা তো টেরন আছে। টেরন শব্দের অর্থ হচ্ছে ডানা বা পাখনা, আর এদের তো কি ডানা থাকে না, এদের থাকে পাখনা। তাহলে হোয়াট ইজ অ্যাক্টিনোপটেরিজি? যে সকল মাছের পাখনায় রশ্মি আছে, পাখনায় রশ্মি আছে। পাখনা রশ্মি কি আমি একটু দেখাই। দিস ইজ ফিশ, এই যে দেখেন এইটা, এটা হচ্ছে পাখনা। এদের পাখনায় এই যে এরকম করে কিছু কাটা আছে, অস্থি, কি আছে, কাটা বা অস্থি আছে, এগুলাকে বলা হয় রশ্মি। কাটাগুলাকে বলা হয় রশ্মি। তাহলে যাদের পাখনায় এরকম রশ্মি আছে তাদেরকে বলা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। খুবই সিম্পল। আচ্ছা, এবার চলে আসি আমরা সাইপ্রিনিফর্মসে। সাইপ্রিনিডা, এটার আগে আমরা এই দুটো কভার করি। লেবীয় শব্দের অর্থ দেখেন, লেবীয় শব্দের অর্থ হচ্ছে লিপ। আপনারা যখন ল্যাব্রাম লেবিয়াম পড়েন ঘাস ফড়িংয়ে, দেখবেন উপরেরটার নাম ল্যাব্রাম, নিচেরটার নাম হচ্ছে লেবিয়াম। তা ল্যাব্রাম মানে উপরের ঠোঁট, লেবিয়াম মানে হচ্ছে নিচের ঠোঁট। তা ল্যাব্রাম লেবিয়াম মানে যদি ঠোঁট হয়, তাহলে লেবীয় মানেও ঠোঁট, নামের মধ্যে মিল আছে, ল্যাব, ল্যাব মানে হচ্ছে লিপ। তাহলে এদের ঠোঁট থাকে, অ্যাকচুয়ালি ঠোঁট না, তো ঠোঁটে ঝালর থাকে, ঠোঁটে এদের ঠোঁটটা কিন্তু স্পেশাল, ঝালর থাকে। আমি একটু ব্যাখ্যা করছি। এই যে দেখেন একটা মাছ, মাছের যদি ঠোঁটটা একটু বাড়তি হয় তাহলে কিন্তু তাদের খাইতে সুবিধা হয়। এরকম করে কিন্তু তারা খুঁটে 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 খাইতে পারে, কোনো খাবার থাকলে এরকম টেনে নিতে পারে। তাহলে ঠোঁট এই রকমের থেকে ঠোঁটটা একটু বাড়তি হলে ভালো। ওই এক্সট্রা পার্টটা যেটা, দ্যাট ইজ কল ঝালর। বুঝতে পেরেছেন? ঝালর। তাহলে লেবীয় কেন বলে? লেবীয় মানে হচ্ছে ঠোঁট, তাহলে এদের ঠোঁটটা স্পেশাল। ঠোঁটে কি আছে? একটা এক্সট্রা পার্ট, একটু বাড়তি পার্ট আছে, দ্যাট ইজ কল ঝালর। তোমরা যখন গ্রাস কার্প মাছ দেখবা তখন দেখবা যে ঠোঁটটা একটু এক্সট্রা বড়, পানির পরে এরম এরম করে, রাইট? আচ্ছা, তারপর আমরা চলে আসি লেবীয় রোহিতা। লেবীয় শব্দের অর্থ তো আপনি জানলেন যে ঠোঁটটা বা লিপটা একটু ডিফারেন্ট। রোহিতা শব্দের অর্থ হচ্ছে সূর্য। রোহিতা শব্দের অর্থ হলো সান, সান মানে হচ্ছে লাল। তাহলে রোহিতা শব্দের অর্থ লাল। এই ফিশটা যদি দেখেন, ফিশের উপরের দিকে যে আইসগুলো থাকে, পিঠের দিকে, রোহিতা শব্দের অর্থ হচ্ছে লাল। এদের এই পিঠের দিকে বা পৃষ্ঠদেশে যে আইসগুলো থাকবে, আইসগুলোর সেন্টার পয়েন্টগুলো কিন্তু লাল, এই জন্য এদেরকে বলা হয় রোহিতা। আপনারা যারা মুভি দেখেন তারা জানেন যে রোহিত শব্দের অর্থ হলো সূর্য। যেমন ইন্ডিয়াতেই দেখেন যে ক্রিকেটার রোহিত শর্মা আছে, রোহিত মানে হচ্ছে সূর্য। সাউথ ইন্ডিয়ায় যদি যান তাহলে রোহিতটাকে বলা হয় সূর্যা, সূর্যা মানে হচ্ছে সূর্য। আবার যদি আপনি কলকাতায় আসেন, কলকাতা দেখবেন নায়কদের নাম সূর্য রাখা হয়, তাই না? জিতের অনেক মুভি আছে, তার নাম হচ্ছে সূর্য। সো এই রোহিত মানে হচ্ছে সূর্য, সূর্যা মানে সূর্য, এবং সূর্য মানেও সূর্য, দ্যাট মিনস একটু লাল বোঝায়। তাহলে কেন আমরা এটাকে রোহিতা বলছি? কারণ রুই মাছের পিঠের দিকে যে আইসগুলো থাকে, আইসগুলো সেন্টার পয়েন্টগুলো হচ্ছে লাল। বিশেষ করে প্রজনন ঋতু যখন হয়, এগুলো আরো গাঢ় লাল হয়। বুঝতে পেরেছেন? তাহলে এই লিপটা এবং উপরের লাল, এই দুইটার উপর ভিত্তি করে একে বলা হয়েছে লেবীয় রোহিতা। আশা করছি এই পর্যন্ত বুঝছেন। তো বাকি রইল এই দুইটা।
তাহলে যেহেতু এই দুটো বাকি রইলো, এখন আমরা এটা দেখবো, দেন আমরা এটা দেখবো। খেয়াল করেন দুইটা নামের সাথে সাইপ্রিনি পার্টটা রয়েছে। এই সাইপ্রিনি শব্দের অর্থ কিন্তু কার্প, আর কার্প মানে তো ফ্রেশ ওয়াটার ফিশ, রাইট? তাহলে শেষ। তাহলে এখন আমাদের এই পার্টটা আর এই পার্টটা বলতে হবে। মনে রাখবেন ফর্মস মানে হলো অ্যাকচুয়ালি শেপ বোঝায়, একটা শেপ বোঝায়। তাহলে এই কার্প জাতীয় মাছে বা এই ফ্রেশ ওয়াটার ফিশটাতে একটা স্পেশাল শেপ থাকবে বা একটা কিছু থাকবে। কি সেটা থাকবে? এদের দেহের এই সামনে থেকে একবার লেজ পর্যন্ত একটা এরকম ছোট ছোট গর্ত থাকে। কি থাকে? ছোট ছোট গর্ত। এই গর্তগুলো একসাথে থাকলে দেখেন একটা রেখা হচ্ছে, রেখা হচ্ছে না? রেখার মতো হচ্ছে। তো দেহের এই সাইডে একটা থাকে, বাম সাইডে একটা থাকে, তাহলে দেহের পার্শ্ব বরাবর থাকে, এই জন্য এটাকে বলা হয় পার্শ্বরেখা। এটা একটা অঙ্গ, বিশেষ কাজ করে। তাহলে আমরা দেখলাম সাইপ্রিনিফর্মস বলতে বোঝাচ্ছে যে এদের দেহের এই পাশে এবং এই পাশে লেজ বরাবর ডট 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 করে একটা রেখা থাকে। যেহেতু দেহের পাশে থাকে এই জন্য পার্শ্ব রেখার মতো হচ্ছে, যেহেতু এই জন্য রেখা, পার্শ্ব রেখা। এটা একটা কাজ করে, অঙ্গ হিসাবে কাজ করে, এই জন্য অঙ্গ, পার্শ্ব রেখা অঙ্গ। এটা আরেকটা নাম হচ্ছে ল্যাটারাল লাইন অর্গান। ল্যাটারাল লাইন অর্গান। লাইন মানে রেখা, আর ল্যাটারাল মানে পার্শ্ব। মিড লাইনের যে কোনো দিকে যদি হয় দ্যাট ইজ কল্ড ল্যাটারাল পজিশন। ওকে, তাহলে দিস ইজ ল্যাটারাল লাইন অর্গান। লুক, আমরা এখানে লিখি তাহলে এদের পার্শ্ব রেখা অঙ্গ থাকে। কত দূর পর্যন্ত? একবারে লেজ পর্যন্ত থাকে, এদিকে লেজ এদের। আচ্ছা, এটার কাজ কি? প্রত্যেকটা ডটের ভেতরে কিছু সেল থাকে, এই গর্তগুলোর ভেতরে ছোট ছোট কিছু সেল থাকে। এই সেলগুলা পানিতে কোন ধরনের কেমিক্যাল চেঞ্জ হচ্ছে এটা ফিল করতে পারে। সেন্সরি, কিন্তু এটা সেন্স করতে পারে, সংবেদনশীলতাটা নিতে পারে। সো দিস ইজ এ সেন্সরি অর্গান, বা সংবেদনশীলতা বা সেন্স নিতে পারে এমন একটা অঙ্গ। কি সেন্স নিতে পারে? আপনার যদি পানিতে অক্সিজেন কিংবা কার্বন ডাইঅক্সাইডের ডেনসিটির পরিবর্তন ঘটে, পিএইচ এর পরিবর্তন ঘটে, পানির যদি টেম্পারেচারের কম বেশি হইতে থাকে, সব এরা ফিল করতে পারে। দ্যাট মিনস পানির রাসায়নিক গুণাগুণ সে বুঝতে পারে। তাহলে পার্শ্বরেখা অঙ্গের কাজ কি? এটি একটি সংবেদী অঙ্গ, এটি পানির রাসায়নিক পরিবর্তন যদি হয় সেটা ফিল করতে পারে, তাই না? এটা একটা স্পেশাল জিনিস। আমরা তো মানুষ, আমাদের তো রাডার আছে, আবহাওয়া অফিস আছে, আমরা ফিল করি যে হিউমিডিটি কেমন আজকে বাতাসে। এদের তো এই ফিল এইটা নাই, তাই না? মাছেদের তো আর হচ্ছে আবহাওয়া অফিস নেই। আচ্ছা, শেষ। সাইপ্রিন ইডা শব্দের অর্থ কি? সাইপ্রিন শব্দের অর্থ হলো কার্প। কার্প মানে হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশের কথাই বলছে। ইডা শব্দের অর্থ বলতে বোঝাচ্ছে অফ স্প্রিং। অফ স্প্রিং মানে বাচ্চা বোঝাচ্ছে। তো এইটার সাথে কিন্তু এটা না, এটা ভাবানুবাদ। বায়োলজিতে কিন্তু অনেক শব্দের অর্থ কিন্তু আপনি গুগল করে পাবেন, কিন্তু এগুলোর মিনিং কিন্তু ভাবানুবাদ। কোনোভাবেই কিন্তু আপনি গুগল করে এগুলা বুঝতে পারবেন না। কি ভাবানুবাদ বলছি? এই কার্পের বাচ্চাদের ভোমারে দাঁত থাকে না, ভোমার দাঁতবিহীন। এই ভোমার কি? ভোমার একটা অস্থি। ভোমার কি? এটা অস্থি। এই যে নিচের চোয়ালের দিকে থাকে মাছের, তো নিচের চোয়ালের অঞ্চলটা কিন্তু দুইটা পার্ট, একটা পোস্টেরিয়র বা পেছনের দিকে, একটা অ্যান্টেরিয়র বা সামনের দিকের পার্ট, রাইট? তো এই অ্যান্টেরিয়র পার্ট বা সামনের দিকের পার্টে যে অস্থিটা থাকে, এই নিচের চোয়ালের যে ফ্লোর গঠন করতেছে, মেঝেটা তৈরি করতেছে, তাকেই বলা হচ্ছে ভোমার। তো ভোমারে আমাদের যেমন দেখেন চোয়ালে দাঁত আছে, ওদের দাঁত থাকার কথা, কিন্তু দাঁতটা নাই। ওকে, তাহলে আমরা বুঝবো যে ভোমার দাঁতবিহীন বলতে বোঝাচ্ছে রুই মাছের নিচের চোয়ালের সামনের দিকে একটা অস্থি আছে, সেই অস্থিতে কোনো দাঁত নাই। ওকে, তো দাঁত যদি না থাকে তাহলে তাদের খাইতে অসুবিধা হবে। এই খাইতে যেহেতু অসুবিধা হবে, এই জন্য এদের কি আছে? কর্তন আল বা কাটিং এজ আছে। কর্তন আল, যেটাকে আমরা বলি কাটিং ইডিজি এজ। এজ মানে হচ্ছে ধার বা আল। ওকে, তো এটা কি জিনিস বলি? রুই মাছ কিন্তু তৃণভোজী। পানিতে যে শৈবাল, শ্যাওলা গাছগুলো জন্মায়, এগুলো কামড়ায় কামড়ায় খায়। তো যেহেতু দাঁত নাই, তাহলে খাইতে অসুবিধা, এই জন্য এদের ভেতরে একটা এরকম ধারালো জিনিস থাকে। ওকে, কামড় দিলে এই ধারে লেগে ওটা কেটে যায়, ঘাসটা তারা কেটে আনতে পারে, তৃণটা তারা কেটে ফেলতে পারে। দ্যাট ইজ কল্ড কাটিং এজ, বা কর্তনের জন্য একটা ধারালো ধার থাকে, আইল থাকে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস বুঝলাম, সেটা হলো রুই মাছের পার্শ্বরেখা অঙ্গ আছে, যেটা দ্বারা তারা কিন্তু পানির রাসায়নিক গুণাগুণ বুঝতে পারছে, এবং রুই মাছের কর্তন আল দ্বারা বোঝাচ্ছে যে রুই মাছ কোনো একটা তৃণভোজী এবং সেটা কেটে খায়। এটা দ্বারা কি বোঝায়?
রুই মাছ তৃণভোজী এবং কেটে খাচ্ছে কোনো কিছু। আর এইটা দ্বারা কি বোঝাচ্ছে যে রুই মাছের চোয়ালে কোনো দাঁত নেই। তো প্রিয় স্টুডেন্ট, আমি পুরোটাই বোঝাইছি, আমি একটু রিক্যাপ করি, তাইলেই ব্যাপারটা সহজ হয়ে যাবে। কার্প বলতে বোঝায় ফ্রেশ ওয়াটার ফিশ, যারা আকারে বড়, দ্রুত বাড়ে, দাম বেশি, তারা মেজর কার্প, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস। যারা ছোট, স্লো বৃদ্ধি হয় এবং দাম কম, তাদেরকে বলা হয় মাইনর কার্প, যেমন হচ্ছে বাটা, ঘনিয়া মাছ। শ্রেণীতাত্ত্বিক অবস্থান বা ক্লাসিফিকেশন, অ্যানিমেল কিংডম আমরা জানি, ফাইলাম কর্ডাটা আমরা জানি। একটু খেয়াল করেন, কর্ডাটা শব্দের অর্থ হচ্ছে কর্ড বা নটোকর্ড থাকে ভ্রূণ দশায়। ওকে, সাব ফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রা শব্দের অর্থ হলো কশেরুকা বা মেরুদণ্ড। ভার্টিব্রা শব্দের অর্থ কশেরুকা বা মেরুদণ্ড, তাহলে এদের পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড থাকবে, নটোকর্ডটার জায়গায় মেরুদণ্ড থাকবে। ক্লাস, ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিন শব্দের অর্থ হচ্ছে রশ্মি, তাহলে এদের পাখনাগুলোতে কাটার মতো থাকবে, অস্থি থাকবে, দ্যাট ইজ কল পাখনা রশ্মিময়, অ্যাক্টিনোপটেরিজি। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা নিচের দিকে। লেবিয়া মানে হচ্ছে লিপ, তাহলে এদের লিপটাতে ঝালর থাকবে, একটু এক্সট্রা পার্ট থাকবে, তাতে ওরা করতে পারে কি, খুঁটে খুঁটে খাইতে পারে। তাহলে এটা একটা প্রশ্ন যে রুই মাছ খুঁটে খুঁটে খায় কিভাবে, তাহলে বলতে হবে রুই মাছের মুখে ঝালর থাকে, এই জন্য তারা খুঁটে খাইতে পারে। ওকে, আর রোহিটা শব্দের অর্থ হচ্ছে এদের ডরসাল যে আইসগুলো আছে, ডরসাল স্কেলগুলো আছে, এই আইসগুলো সেন্টার পয়েন্টগুলো হচ্ছে রেড, এই জন্য রোহিটা। বাকি রইল হচ্ছে সাইপ্রেনিফর্মস এবং সাইপ্রেনিডা। তাহলে অর্ডার এবং ফ্যামিলি একটু খেয়াল করো, আপনি অর্ডার, ফর্মস, ও মিলাবেন বা আকারে যেটা বলো সেটা সামনে দিয়ে দেবেন। সাইপ্রেনিফর্মস বলতে বোঝাচ্ছে, সাইপ্রিন বলতে কাপ, সাইপ্রিন বলতে কাপ, ফর্মস বলতে অ্যাকচুয়ালি শেপ বোঝায়। কি শেপ? এখানে একটা শেপ থাকে, এই যে দেখেন, সামনে থেকে পেছন পর্যন্ত ডট 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 বলে একটা জিনিস থাকে। লাইন যেহেতু এটা, এই জন্য লাইন বা রেখা দেহের দুই পাশে থাকে, এই জন্য পার্শ্ব রেখা বা ল্যাটারাল লাইন। এটা একটা অঙ্গ, কি করে পানিতে যে কেমিক্যাল চেঞ্জগুলো হয় এরা ফিল করতে পারে। এবং লাস্ট যেটা, সেটা হলো সাইপ্রিনিডা। সাইপ্রিনিডা বলতে বোঝাচ্ছে এদের নিচের চোয়ালে কোনো দাঁত নাই, যে কারণে এরা কোনো কিছু খাইতে গেলে এদের ভেতরে আরেকটা এক্সট্রা কাটিং এজ থাকে বা কর্তনাল থাকে। আশা করছি আমি বোঝাইতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।